অনেকদিন বাদে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন আপনারা? রাজ্য রাজনীতির এই কল্যাণে সমস্তটাই এখন জীবনটাই আর কি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। তো আমরা রাজ্য রাজনীতি নিয়েই খানিকটা আলোচনা করব, এই মুহূর্তে কি ঘটছে সেসব নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, আমাদের নিউজ কোম্পানির এডিটর, সাংবাদিক অর্ক ভাদুরী। অর্ক, অনেক দিন বাদে তোমার সঙ্গে বসলাম, তো এর মধ্যে অনেক কিছু ঘটেও গেছে। তো আরেকটা জিনিস ঘটেছে, একটা এনসিপিআই বলে একটা দলের নাম খুব শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে তার আবার ফেসবুক পেজ দেখলাম যে সে 853টা লাইক আছে, ব্যাপার আর কি। যদিও এখন সেই সেটাও হাওয়া আর কি, পেজটাই হাওয়া হয়ে গেছে। 20 জন বিদ্রোহী সাংসদ তৃণমূল থেকে তারা চলে গেছে এনসিপিআইতে। আসলে তারা যেতে চেয়েছিলেন বোধহয় বিজেপিতেই। বিজেপি ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ওই বাছাই টাছাই করতে গিয়ে আমি জানি না কেন তাদেরকে মোটামুটি ওই আউট হাউসে রেখে দিলেন আর কি বিজেপি নেতৃত্ব। আমাকে একটা বিষয় বলো, এই যে দল বদল, দল ভাঙা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পূর্বেও দেখেছি। মানে রাজনীতিতে এটা তো আমবাত। এই যে এইবার যেটা শুরু হলো নির্বাচনের পর, এটা গুণগত ফারাকটা কি আমাকে যদি একটু বোঝাও। আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে খুবই আমার প্রিয় একজন সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য, আমার সঙ্গে স্নিগ্ধেন্দুদার কথা হচ্ছিল, একটা চমৎকার শব্দ ব্যবহার করলো যে এই যে 20 জন সাংসদ যাদেরকে বিদ্রোহী সাংসদ বলা হচ্ছে, বিদ্রোহী শব্দটা নিয়ে আমার খুব আপত্তি আছে। এরা একেবারেই বিদ্রোহী টিদ্রোহী কিচ্ছু নন। এরা একটা ডুবন্ত নৌকো ছেড়ে একটা মোটামুটি ভাসছে এরকম একটা নৌকোয় উঠতে চেয়েছিলেন, কিন্তু সেই নৌকোয় তাদেরকে উঠতে দেওয়া হয়নি। পাশে একটা ভেলা দেখিয়ে বলা হয়েছে ওই ভেলার মধ্যে বসে থাকো, ডিঙি নৌকোয় বসে থাকো। স্নিগ্ধেন্দুদা একটা চমৎকার শব্দ ব্যবহার করেছে, ম্লেচ্ছ বিজেপি। বিজেপি বটে কিন্তু ম্লেচ্ছ। মানে বিজেপি এদেরকে তৃণমূল থেকে ভাঙিয়ে নিতে চায়, কিন্তু এক থালায় ভাত খাবে না, ঘরে ঢুকতে দেবে না। ওই উঠোনের পাশে একটা জায়গা দিয়েছে যে ওইখানে বসে থাকতে হবে, সেই জায়গাটির নাম হচ্ছে এনসিপিআই। এরকম লজ্জাজনক ছবি বাংলার রাজনীতিতে বিরল, ভারতের রাজনীতিতেও বিরল। দলবদল তো আগেও অনেকবার হয়েছে, অনেকবার দলবদল হয়েছে, কিন্তু যে যুক্তিতে এই সাংসদরা তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, তারা যদি বলেন যে তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগাল পেতেন না, এই কথা শুনলে ঘোড়ায়ও হাসবে, তাই না? কাজে এগুলো একদম পুরো বাজে কথা। তারা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর বিরোধীদের ওপরে, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের ওপরে যে ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে, যে সর্বত্র ডিম থেরাপি চলছে, এই বিজেপির আগ্রাসনকে মোকাবিলা করবার সৎ সাহস এই 20 জন সাংসদের নেই। সেই কারণে তারা তৃণমূল ডুবন্ত নৌকো, সেইটা ছেড়ে একটা জাহাজে উঠতে চেষ্টা করলেন, কিন্তু এখনো পুরোপুরি উঠতে পারলেন না। যদি আমরা দেখি ভারতীয় রাজনীতিতে, এটা কি তোমার এখানে একটুখানি তোমাকে আমি ইন্টারাপ্ট করছি, যে এখানে কি মনে হচ্ছে যে বিজেপি খুব সচেতন, মানে সচেতন ভাবে এদের লেজে খেলাচ্ছে? আমার মনে হচ্ছে না লেজে খেলাচ্ছে। মানে এই লোকগুলির কাছে আর তো কোনো অপশন নেই। এই লোকগুলি প্রমাণ করে দিয়েছেন যে তাদের নির্বাচক মণ্ডলী, যারা তাদেরকে ভোট দিয়ে জেতালেন, তারা তাদের সঙ্গে প্রতারণা করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। এটা নয় যে পরের নির্বাচনে বিজেপি যাদবপুরে সায়নী ঘোষকেই টিকিট দেবে, বা উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট পাবেনই না ধরে নেওয়া যায়, বা কাকলি ঘোষ দস্তিদার বারাসাত থেকে টিকিট পাবেন, এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু তারা দলবদল এই কারণে করছেন না যে তারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে চান, তারা দলবদল করছেন এই বিজেপির আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য। না হলে আর বিজেপি কিরকম শক্তি, যে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তোমার মনে আছে, আমি তখন সাংবাদিক ছিলাম না, স্কুলে পড়তাম, 2004 সালের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে উত্তর কলকাতায় জোড়া মোমবাতি নিয়ে ভোটে লড়ে ভোট কেটে সুব্রত মুখার্জিকে হারিয়ে বাম প্রার্থীকে জিতিয়ে দিয়েছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার 5 বছর বাদে 2009 সাল থেকে তিনি উত্তর কলকাতার সাংসদ। তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় অনেকবারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন তিনি দল বদলাচ্ছেন,
কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আরেকটা পরিচয়ও রয়েছে, তাই না? সেই পরিচয়টা হচ্ছে যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ওড়িশায় জেল খেটে এসছেন। সারদায় অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিটফান্ডে অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাকুলি ঘোষ দস্তিদারকে আমরা দেখেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতোই সেই নারদার যে ভিডিওতে টাকা নিতে যাদেরকে দেখা গিয়েছিল তাদের মধ্যে কাকুলি ঘোষ দস্তিদার একজন। তারা আজকে তৃণমূলকে দায়ী করছেন। তাদের জন্য তো আজকে তৃণমূলের অবস্থা এই, তৃণমূলের জনপ্রিয়তা বলতে কিছু নেই, তৃণমূল যে ব্যাপক গণরোষের মধ্যে পড়ছে, যাদের জন্য তারা আজকে তৃণমূল ছেড়ে আরেকটা দল তৈরি করছেন, এনসিপিআই বলে একটা কার্যত ভূঁইফোড় দল। আমরা ইডিসিবিআই এর তদন্তের সময় অনেক সময় দেখেছি না যে এরকম প্রচুর ভুয়ো কোম্পানি খুলে রাখা হয়, এই দলও সেরকম, মানে প্রত্যেক বছর অজস্র দল তারা নির্বাচন কমিশনের নাম লেখায়, সেরকম একটা দল এই এনসিপিআই, তার মধ্যে গিয়ে তারা ঢুকে পড়লেন। এই ছবিটা অত্যন্ত নক্কারজনক, ভীষণ লজ্জার ছবি। এবং আমরা যারা ভারতের নাগরিক, আমরা যারা ভারতের ভোটার, তাদের যে এই ছবি দেখতে হচ্ছে, এটা ভারতের গণতন্ত্রের জন্য সবচাইতে খারাপ একটা দিন, ভয়ঙ্কর অবস্থা, তাই না? এবং আরও একটা কথা বলি, এই যে নতুন দল, তারাও আবার দুটো ভাগ আছে, মানে বিদ্রোহী, তথাকথিত বিদ্রোহী তৃণমূলীদের দুটো ভাগ। একটা হচ্ছে বিধানসভায় জেতা বিদ্রোহী, আর একটা হচ্ছে লোকসভায় জেতা বিদ্রোহী। হ্যাঁ, বিধানসভায় জেতা বিদ্রোহীদের সঙ্গে শুভেন্দু অধিকারী সরাসরি যোগাযোগ রাখবেন, লোকসভায় জেতা বিদ্রোহীদের সঙ্গে অমিত শাহ সরাসরি যোগাযোগ রাখবেন। কাজেই এই যে গৃহপালিত বিজেপির গৃহপালিত তৃণমূল, পোষ্য তৃণমূল, সেইটা বিধানসভাতেও রইল এবং লোকসভাতেও রইল। অর্থাৎ সবচেয়ে প্যাথেটিক হচ্ছে যে এই যে বিরোধী রাজনীতির যে পরিসর পশ্চিমবঙ্গে, এইটা কার্যত শূন্য হয়ে গেল, এবং এটা বামপন্থীদেরকে বা কংগ্রেসকে এই জায়গাটা নিতে হবে। মানে সেক্ষেত্রে তৃণমূল দলটা আর এক্সিস্টই করছে না, এটা বলা যায়। বা মমতা কি করবেন, মমতা সোনিয়ার প্রস্তাবে সাড়া দেবেন কি দেবেন না, এই স্পেকুলেশন, বা মানে সবটা মিলিয়ে এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল? যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেইটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 মের পরে সেই অর্থে রাস্তাতেই নামেননি। মমতা সম্ভবত বুঝতে পারছেন যে জীবনের বাস তাকে ছেড়ে চলে গিয়েছে, রাজনৈতিক জীবনের বাস। যে মমতা, এটা আমরা আগেও বারবার করে বলেছি, যে মমতা দুর্দান্ত একজন বিরোধী নেত্রী ছিলেন, দুর্দান্ত বিরোধী নেত্রী। আমরা দল ভাঙার কথা বলছি, তৃণমূল কংগ্রেস যখন 1998 সালে তার জার্নি শুরু করলো, তখন কংগ্রেসের নিচুতলার কর্মীদের একটা বিরাট অংশ তারা দল ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, কারণ মমতা তাদের মধ্যে এই বার্তা দিতে পেরেছিলেন যে সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তৎকালীন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রকৃত বিরোধী রাজনীতি করছেন না, করবেন তিনি, যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই আন্দোলন করেছিলেন, বারবার আন্দোলন করেছিলেন, এবং 98তে দল তৈরির পরেও টানা প্রায় 13 বছর মমতা আন্দোলন করে গেছেন। এবং মমতার অসামান্য কামব্যাক আমরা দেখেছি। 2004 সালের নির্বাচনে তৃণমূলের সমস্ত প্রার্থী পরাজিত, কেউ জেতেননি, একমাত্র দক্ষিণ কলকাতায় মমতা জিতেছিলেন। আর তারপরে 2009 সালে আমরা দেখলাম বাংলার দিকে দিকে তৃণমূল, কংগ্রেস এবং এসইউসিআই জোট প্রার্থীরা জয়ী হচ্ছেন। তার 2 বছর বাদে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটল, কিন্তু সেই মমতার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। 2016 সালের পর থেকেই যে মমতা বাংলার দিদি ছিলেন, তিনি আর নেই, তিনি সিএমএ পরিণত হলেন, মানুষের উত্তাপ তাকে ছেড়ে চলে গেল। আর শেষ কয়েক বছরে, 5-6 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক পরিচালিত সিএমএ পরিণত হয়েছিলেন। এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন বিরোধী অবস্থানে রয়েছেন, তার পাশে আর কেউ নেই, তার পাশ থেকে সবাই সরে যাচ্ছেন, এক এক করে সরে যাচ্ছেন। এবং তৃণমূলের যে ভাঙন আমরা দেখলাম, এত ভয়ঙ্কর ভাঙন আমরা শিবসেনাতেও দেখিনি, কোনো দলে দেখিনি। আমরা আরজেডিকে হারতে দেখিনি, বারবার করে আরজেডি হেরেছে। আমরা সমাজবাদী পার্টিকে হারতে দেখিনি, বারবার করে তারা হেরেছে। এটা তো হওয়ার কথা। বিজেডি তারা পরাজিত হয়েছে, জয়ললিতার পার্টি বহুদিন বিরোধী আসনে রয়েছে, কিন্তু এই রকমভাবে দল টুকরো 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 হয়ে যাচ্ছে। একটা দলের 28 জন এমপি, তার মধ্যে 20 জন দল ছেড়ে বেরিয়ে
এনসিপিআই নামে একটা আশ্চর্য দলে তারা জুড়ে যাচ্ছেন, সম্ভবত যে দলের সদস্য সংখ্যার থেকে এখন এমপির সংখ্যা বেশি, নতুন আসা এমপির সংখ্যা বেশি। এই যে অসংখ্য দৃশ্য তৈরি হচ্ছে। আগের দিনই আমরা নিউজ কোম্পানির আলোচনায় বলছিলাম যে তৃণমূলকে নিয়ে এপিসোড রেকর্ড করা খুব মুশকিলের, কারণ এই এপিসোড আমরা রেকর্ড করব, তারপর এডিটর সেটা এডিট করবেন, তার মধ্যে সাউন্ড জোড়া হবে, সব কিছু করতে করতে যখন আমরা এটা আপলোড করব ততক্ষণে দেখা যাবে তৃণমূলের আরেকটা নতুন পরিবর্তন ঘটে গেছে। আমরা হাসছি ঠিকই, হাসি পাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি যেটা হচ্ছে যেটা গণতন্ত্রের লজ্জা। অফকোর্স। এবং ধরো মানে যে কত সদস্য তৃণমূলের, সাধারণ সদস্য সমর্থক, তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর সেটব্যাক। প্রতারণা তো, ঠকানো হলো। এক্স্যাক্টলি। এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের 2 বছর আগে বিজেপি বিরোধী ভোটাররা সৃজন ভট্টাচার্যকে ভোট দেননি, সৃজন খুব বাজেভাবে পরাজিত হয়েছে, ভোট দিয়েছেন সায়নী ঘোষকে। সায়নী কি করলেন, 2 বছর বাদে তার নির্বাচনী ক্ষেত্রের যে ভোটাররা, বিজেপি বিরোধী ভোটাররা, তাদের সাথে প্রতারণা করলেন, এবং প্রতারণা করে তিনি কার্যত বিজেপির জোটে, কার্যত নয়, তিনি বিজেপির জোটেই সামিল হলেন। তারা এনডিএর সঙ্গে গিয়ে তারা বসবেন। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন এই বিষয়টায় যে আপনি কেন মানে এই শিফটটা করলেন, তিনি বলছেন আমি আমার কেন্দ্রের লোকেদের কাছে জবাবদিহি করব, আপনাকে কিছু বলবো না। কেন্দ্রের লোকের কাছে কি জবাবদিহি করবে? জবাবদিহি করার কোনো জায়গা নেই তো কাজেই। এবং এইটা আমাদের দেশের যে নির্বাচনী সংসদীয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের একটা বড় সংকটের জায়গা হচ্ছে এই যে আমাদের ধরুন রাষ্ট্রপতি যে নির্বাচিত হন, সে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমি আপনি ভোট দিতে পারি না, তাই না? ভোট কারা দেয়? ভোট দেয় জনপ্রতিনিধিরা। এই জনপ্রতিনিধিদের বিশ্বাসযোগ্যতা এতটাই তলানিতে রয়েছে যে কখনো এ দল থেকে ও দল, কখনো ও দল থেকে ও দল। আমার না মুকুল রায়ের কথা মনে পড়ছে, প্রয়াত মুকুল রায়। যে এই মুকুল রায় খুব অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার জন্যই হয়তো তিনি বলেছিলেন যে যা তৃণমূল তাই ভারতীয় জনতা পার্টি। এই কথাটাকে যদি আমরা একটু তলিয়ে ভাবি তাহলে দেখবো এই যে একটা ইলেকশন করতে কত টাকা খরচ হয়, কোটি কোটি টাকা খরচ হয়। আমাদের মতো দেশ, যেই দেশে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে, বিপুল সংখ্যক মানুষের হাঁড়িতে ভাত চড়ে না, সেই দেশের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন অনুষ্ঠিত হয় এই সার্কাসগুলো দেখার জন্য। নির্বাচক মণ্ডলীর সাথে নির্বাচিত জনপ্রতিনিধি এই ধরনের প্রতারণা করতে পারেন, যেটা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা করছেন, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা করছেন। এইগুলো কিন্তু আজকে ভাবার সময় এসেছে। এবং তৃণমূল কংগ্রেস নামক যে দল, সেই দল ভারতীয় রাজনীতি, যে দলটা ছিল সম্ভবত এখনো খানিকটা আছে, কারণ 8 জন এমপি তাদের আছে, 8 জন এমপি আছে। তো ভারতীয় রাজনীতিতে এত খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো যে অনেক অনেক বছর ভারতীয় সংসদীয় রাজনীতির একটা খারাপ স্মৃতি হয়ে তৃণমূল কংগ্রেস থেকে যাবে, খুব খারাপ স্মৃতি হয়ে তৃণমূল কংগ্রেস থেকে যাবে। এইটা একটা বিপজ্জনক ঘটনা ঘটলো, কারণ আমরা তো জানি না এরপরে অন্য রাজ্যে এরকম অপারেশন লোটাস হতে পারে, দল ভেঙে দলের সংখ্যাগরিষ্ঠ এমপি বেরিয়ে একটা নামকাও আসতে দলের মধ্যে ঢুকে পড়তে পারেন। গণতন্ত্রটা কোথায় রইল? মানুষের তো সংসদীয় ব্যবস্থার উপর ভরসা চলে যাবে ধীরে ধীরে, তাই না? এইটা খুব খারাপ হলো। এক্স্যাক্টলি। এবং এই যে রাজ্য রাজনীতির এইটা যেমন একটা দিক আমরা দেখলাম আর কি, মানে যেভাবে একটা দল ক্রমাগত নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে, সেরকম আরও একটা দিক রাজ্য রাজনীতিতে রয়েছে, যেটা একটু উল্লেখ করে গেলেন অর্ক একটু আগে। এই যে হাট্টিমাটিম টিম, তারা যেখানে সেখানে ছড়ে ডিম টাইপের আর কি। তো এই এপিসোড নিয়ে আমরা নেক্সট দিন আসি, নেক্সট দিন আলোচনা করি। আজকে এই অবধি।